তো লাস্ট ক্লাসে আমরা রেডক্স রিয়াকশনটা শেষ করেছিলাম এবং রেডক্স রিয়াকশন রিলেটেড কিছু কোয়ারিজ তোমাদের ছিল যেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা আমি করেছি লাস্ট ক্লাসে। তো আজকে আমি বেসিক্যালি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে রাসায়নিক সাম্যাবস্থা। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটাও আমাদের সিলেবাসে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। 5 মার্কসের কোয়েশ্চেন টোটাল একটাই প্রশ্ন 5 মার্কসের আসে, সেটা আইদার 3+2 ডিভিশন থাকে অথবা 2+2+1 ডিভিশন থাকে। তো আমরা এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব। তো দেখো বেসিক্যালি ফিজিক্যাল কেমিস্ট্রিতে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি বলতে আমি খুব সহজে যদি বলতে চাই, তোমাদের মতন করে খুব সহজে যদি আমি ফিজিক্যাল কেমিস্ট্রিকে ডিফাইন করি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ফিজিক্যাল দিকগুলো নিয়ে কথাবার্তা বলি আর। ফিজিক্যাল দিক মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য কি টেম্পারেচার দরকার, কি প্রেশার দরকার, কি ফিজিক্যাল কন্ডিশনস দরকার যাতে করে ওই রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি হতে পারে, অর্থাৎ খুব ফ্রিকোয়েন্টলি রিয়াকশনটা হতে পারে, খুব স্বতঃস্ফূর্তভাবে রিয়াকশনটা হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কিন্তু আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির মূল আলোচ্য বিষয়। আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে বেসিক্যালি এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করি। এবার ধরে নাও আমরা একটা কেমিক্যাল মানে একটা রাসায়নিক বিক্রিয়া বা একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার পরে তাতে কি প্রোডাক্ট হবে, কতটা প্রোডাক্ট হবে, কত গ্রাম প্রোডাক্ট হবে, কত লিটার প্রোডাক্ট হবে, এই সমস্ত অনেক পরের বিষয়। সবার আগে আমাদের যে প্রশ্নটা হয় বা যেটা আমাদের সবার প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে অ্যারাইজ করে, যে আদৌ সেই কেমিক্যাল রিয়াকশনটা হবে কিনা, আদৌ সেই কেমিক্যাল রিয়াকশনটা হবে কিনা, এই প্রশ্নের উত্তর বা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের বেসিক্যালি যে চ্যাপ্টারটা পড়তে হয় ফিজিক্যাল কেমিস্ট্রি, সেটা হচ্ছে রাসায়নিক তাপগতিবিদ্যা বা কেমিক্যাল থার্মোডাইনামিক্স, যেটা আমরা পরে পড়বো, নিশ্চয়ই পড়বো। এটা ছাড়া আরো একটা চ্যাপ্টার মানে আরো একটা প্রশ্ন আমাদের আসে যে রাসায়নিক বিক্রিয়াটা হয়ে যাওয়ার পর রাসায়নিক বিক্রিয়াটা কতটা ফাস্ট হবে, মানে কত ফাস্ট, কতটা গতিবেগ হবে সেই বিক্রিয়াটার, কতটা ফাস্ট হবে রিয়াকশনটা, কতটা স্লো হবে, কি করলে তুমি রিয়াকশনটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, কি করলে রিয়াকশনটা স্লো ডাউন হবে, এই সমস্ত প্রশ্নগুলো আসে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর বেসিক্যালি আমরা যে চ্যাপ্টার থেকে পাই সেটার নাম হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, যেটা আমরা ক্লাস 12-এ পড়ব। ওকে, এছাড়া আমাদের আরেকটা প্রশ্ন যেটা অ্যারাইজ করে, দ্যাট ইজ একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আসে, অর্থাৎ একটা কেমিক্যাল রিয়াকশন যখন সাম্যাবস্থায় আসে, তখন সেই সাম্যাবস্থা চলাকালীন বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ, এদের গাঢ়ত্ব কি হবে, কিভাবে এই বিক্রিয়ক মানে রিয়াক্ট্যান্ট অথবা প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কিভাবে আমাদের কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থাকে এফেক্ট করবে, এই সমস্ত কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা যে চ্যাপ্টার থেকে পাবো, সেই চ্যাপ্টারটা বা সেই পার্টটা হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অথবা রাসায়নিক সাম্যাবস্থা। ক্লিয়ার? তো দেখো, আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা, হয়তো সাম্যাবস্থা শব্দটা তোমাদের কাছে এখন একটু আননোন লাগছে, খানিকটা একটা লিটল এক্সটেন্ট তোমাদের আননোন লাগছে। আমি এক্সপ্লেন করলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে যে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি। দেখো চলো আমি একটা রিয়াকশন দিয়ে স্টার্ট করব। আচ্ছা, তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা কেমিক্যাল রিয়াকশনকে মানে বিভিন্ন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়াগুলোকে অনেক রকম ভাগে ভাগ করতে পারি। তা আমি এখানে বেসিক্যালি কেমিক্যাল রিয়াকশনের দুটো ক্লাসিফিকেশন বলবো। একটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল রিয়াকশন, একটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল রিয়াকশন, অথবা বাংলায় যেটাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। আর আরেকটা রিয়াকশন যেটা আমরা বলবো দ্যাট ইজ রিভার্সিবল রিয়াকশন।
যেটাকে আমরা বাংলায় বলি উভমুখী বিক্রিয়া। তাহলে দেখো আমরা ইনিশিয়ালি রিঅ্যাকশনের দুটো ক্লাসিফিকেশন পড়লাম, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশন অথবা একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন অথবা আবার বলছি আরেকটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন অথবা উভমুখী বিক্রিয়া। তাহলে এই যে মনে করো আমাদের একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া, এটা কাদেরকে বলে সেই বিষয়ে আমি আসছি। মনে করো ধরো আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশনের এক্সাম্পল দিচ্ছি, সে 2KClO3 reacts to produce 2KCl plus 3O2. In this reaction, এই পার্টিকুলার রিঅ্যাকশনটার ক্ষেত্রে সবসময় তোমরা মাথায় রাখবে এই যে যারা বা যে রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে তাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাকট্যান্ট। যে রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে তাকে আমরা বলছি হচ্ছে রিঅ্যাকট্যান্ট অথবা বাংলায় তাদেরকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক। আর একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে, মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেজাল্ট, যেটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন করার ফলে যে মেটেরিয়ালগুলোকে আমি পাচ্ছি সেই মেটেরিয়ালগুলোকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে প্রোডাক্ট। সেই মেটেরিয়ালগুলোকে সেই কম্পাউন্ডগুলোকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে প্রোডাক্ট অথবা বিক্রিয়াজাত পদার্থ। প্রোডাক্ট অথবা বিক্রিয়াজাত পদার্থ। কি বললাম বোঝা গেল? তাহলে খুব সিম্পলি আমাদের একটা কেমিক্যাল রিঅ্যাকশনের দুটো পার্ট থাকে, একদম ভেরি সিম্পল যদি তুমি চিন্তা ভাবনা করো, সেটা একটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট অথবা বিক্রিয়ক, আরেকটা হচ্ছে প্রোডাক্ট অথবা বিক্রিয়াজাত। রিঅ্যাকট্যান্ট বলতে আমরা কি বুঝি? রিঅ্যাকট্যান্ট মানে হচ্ছে বেসিক্যালি যারা কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে রিঅ্যাকট্যান্ট। আর প্রোডাক্ট আমরা কাদেরকে বলি? প্রোডাক্ট মানে হচ্ছে বেসিক্যালি কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যে মেটেরিয়ালগুলো বা যে কম্পাউন্ডগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোডাক্টস। ওকে, তাহলে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের দুটো পার্ট আমরা পাচ্ছি, একটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট। নাও ব্যাক টু ইরিভার্সিবল রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া। হোয়াট ডু ইউ মিন বাই ইরিভার্সিবল রিঅ্যাকশন অথবা একমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? একমুখী বিক্রিয়া মানে হচ্ছে, ওয়ান্স এগেইন আমি বলছি দেখো, একমুখী বিক্রিয়া মানে হচ্ছে যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তুমি বিক্রিয়াকালীন শর্ত বা রিঅ্যাকশন কন্ডিশনস গুলোকে চেঞ্জ করেও কোনোভাবেই কোনো অবস্থাতেই প্রোডাক্টকে আর রিঅ্যাকট্যান্টে ব্যাক করাতে পারবে না, তাদেরকে আমরা বলি হচ্ছে একমুখী বিক্রিয়া অথবা ইরিভার্সিবল রিঅ্যাকশন। মিনস যে সমস্ত রিঅ্যাকশনগুলো শুধু একটা ইউনিট ডিরেকশনেই মুভ করবে, মানে এখানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, মানে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত হচ্ছে, তুমি কোনো অবস্থাতেই এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কোনো বিক্রিয়াকালীন অবস্থা বা রিঅ্যাকশন কন্ডিশন চেঞ্জ করে বা অল্টার করে তুমি প্রোডাক্টকে আর রিঅ্যাকট্যান্টে ব্যাক করাতে পারছো না, তাহলে তবেই সেই রিঅ্যাকশনগুলোকে আমরা বলতে পারবো একমুখী বিক্রিয়া অথবা ইরিভার্সিবল রিঅ্যাকশন। ওয়ান্স এগেইন, ইরিভার্সিবল রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? ইরিভার্সিবল রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া মানে হচ্ছে যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াকালীন শর্তের পরিবর্তন করেও, যে সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশন কন্ডিশনকে চেঞ্জ করেও কোনোভাবেই আমরা একবার রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হয়ে যাওয়ার পর প্রোডাক্টগুলোকে আর রিঅ্যাকট্যান্টে ব্যাক করাতে পারি না, তাদেরকে আমরা বলি হচ্ছে একমুখী বিক্রিয়া অথবা ইরিভার্সিবল রিঅ্যাকশন। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়াগুলো শুধুমাত্র একটাই মুখে যায়, মানে ইউনিট একটাই ডিরেকশনে মুভ করে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা চলে আসবো রিভার্সিবল রিঅ্যাকশন। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে রিভার্সিবল রিঅ্যাকশনটা বোঝাবো। এটা ক্লিন করছি, একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে আমি রিভার্সিবল রিঅ্যাকশন বোঝাবো। দেখো, রিভার্সিবল রিঅ্যাকশনে আমি এই এক্সাম্পলটা দিতে পারি, N2 plus 3H2 gives 2NH3। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা যখন ইরিভার্সিবল রিঅ্যাকশন লিখছিলাম, তখন আমি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে কি অ্যারো দিয়ে চেঞ্জটা দেখিয়েছিলাম, একটা সিঙ্গেল হেডেড অ্যারো দিয়ে। কিন্তু যখন আমি একটা রিভার্সিবল রিঅ্যাকশন বলছি, মানে আমি যখন একটা উভমুখী বিক্রিয়ার কথা বলছি, তখন আমি সেক্ষেত্রে দেখো কিরকম অ্যারো দিয়ে বলেছি, একটা ডাবল হেডেড অ্যারো।
একটা ডাবল হেডেড অ্যারো মানে একটা রিভার্সেবল অ্যারো দেখো, ডাবল হেডেড অ্যাকচুয়ালি বলা যায় না, ডাবল হেডেড মানে অন্য মিনিং হয়, এই ধরনের একটা রিভার্সেবল সাইন দিয়ে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করছি। এবং তাহলে উভমুখী বিক্রিয়া আমরা কাদেরকে বলতে পারবো? যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া বা যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা রিয়াকশন কন্ডিশনসগুলোকে চেঞ্জ করে বা রিয়াকশন কন্ডিশনসগুলোকে অল্টার করে প্রোডাক্টকে রিয়াক্ট্যান্টে ব্যাক করাতে পারি। মানে এক্ষেত্রে তুমি যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে পারো, ঠিক সিমিলারলি অ্যামোনিয়া নিজে কিন্তু ডিসোসিয়েট করে আবার নাইট্রোজেন হাইড্রোজেনে ভেঙে ব্যাক করতেও পারে। যে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে অথবা প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে এই দুটো ট্রান্সফরমেশনই পসিবল, এই দুটো মুভমেন্টই পসিবল, তাদেরকে আমরা বলি হচ্ছে উভমুখী বিক্রিয়া অথবা রিভার্সিবল রিয়াকশন। কি বললাম বোঝা গেল? আরেকবার এক লাইনে আমি বলে দিচ্ছি, যে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টগুলো ওয়ান টাইম প্রোডাক্টে কনভার্ট হয়ে যাওয়ার পর প্রোডাক্ট থেকে তুমি তাকে আর রিয়াক্ট্যান্টে ব্যাক করাতে পারো না, তাদেরকে আমরা বলি হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন অথবা একমুখী বিক্রিয়া। ক্লিয়ার? আর যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তুমি রিয়াক্ট্যান্ট গুলো প্রোডাক্টে কনভার্ট হয়ে যাওয়ার পর রিয়াকশন কন্ডিশনসের কিছু চেঞ্জ করে প্রোডাক্টটাকে আবার রিয়াক্ট্যান্টে ব্যাক করাতে পারছো, অর্থাৎ বোথ সাইড মুভমেন্ট যে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে পসিবল, তাদেরকে আমরা বলছি হচ্ছে রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে ইনিশিয়াল ক্লাসিফিকেশন আমরা বলতে পারলাম যে একটা রিয়াকশনকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, একটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। নেক্সট এবার আমরা চলে আসব example of reversible and irreversible reaction। এক্সাম্পল অফ রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল রিয়াকশন, অর্থাৎ একমুখী এবং উভমুখী বিক্রিয়ার উদাহরণ। তো দেখো, আমি একটাই পার্টিকুলার এক্সাম্পল দেব এবং সেই পার্টিকুলার এক্সাম্পলটার উপরে কন্ডিশনগুলোকে চেঞ্জ করে আমি কিভাবে দেখো সেটাকে এক্সপ্লেন করতে পারবো যে কখন সেই রিয়াকশনটা একমুখী হচ্ছে অর্থাৎ ইরিভার্সিবল হচ্ছে, কখনো সেই রিয়াকশনটাই আবার আমাদের উভমুখী হচ্ছে অর্থাৎ রিভার্সিবল হচ্ছে। তো দেখো, আমি এই একটা পার্টিকুলার রিয়াকশন লিখছি, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি হিট করি, ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে বেসিক্যালি তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? তার মানে ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি হিট করি অর্থাৎ লাইমস্টোন আমি যদি হিট করি তাহলে আমার কি হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এবার এই যে ক্যালসিয়াম কার্বনেটের হিটিং, এই হিটিং প্রসেসটাকে আমি দুভাবে করব। কিভাবে? একবার আমি করব একটা ক্লোজ কন্টেনারের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করব, আরেকবার আমি কি করব? একটা ওপেন ভেসেলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটকে মানে খোলা পাত্রে একবার হিট করব, একবার বদ্ধ পাত্রে হিট করব। তাহলে প্রথমে দেখো আমি কি করছি, ওপেন ভেসেলে তুমি যখন ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছো, ওপেন ভেসেলে তুমি কি করছো? ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছো। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন হিট করবে কি প্রোডাক্ট তৈরি হবে? প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। যেহেতু পাত্রটা আমার খোলা অর্থাৎ এটা একটা ওপেন ভেসেল, তাই সেক্ষেত্রে কি হবে? কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাস তোমার পাত্র থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? খোলা পাত্রে যখন আমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেটটা ব্রেক করে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইড বিং আ গ্যাসিয়াস সাবস্টেন্স ও কিন্তু ওপেন ভেসেল থেকে খুব ইজিলি বেরিয়ে চলে আসছে। তার ফলে আমাদের এই যে ক্যালসিয়াম কার্বনেট তার যে হিট করার পরে যে দুটো প্রোডাক্ট হয়েছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা মিসিং হয়ে যাচ্ছে। তাহলে তোমার যদি প্রোডাক্টগুলো কমপ্লিটলি এক জায়গায় না থাকে তাহলে এই রিয়াকশনটা ব্যাক করার আর কোনো সুযোগ নেই।
কারণ এই রিয়াকশনটাকে যদি আবার উল্টো দিকে যেতে হয় তাহলে এই ক্যালসিয়াম অক্সাইডকে তো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিয়াক্ট করতে হবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড তো পাত্রের বাইরে চলে গেছে যেহেতু পাত্রটা খোলা ছিল। তাই আমরা কি দেখতে পাচ্ছি যে যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটকে খোলা পাত্রে হিট করছি, অর্থাৎ পাত্র মানে ওপেন ভেসেলের মধ্যে যখন আমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি, তখন সেইটা কিন্তু একটা ইরিভার্সিবল রিয়াকশন বা একমুখী বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি। ক্লিয়ার? একই রকম ভাবে এবার মনে করো আমি কি করব, এই ক্যালসিয়াম কার্বনেটকেই হিট করব, কিন্তু আমি কি করব, একটা ক্লোজড ভেসেলে করব। যখনই আমি ক্যালসিয়াম কার্বনেটকে একটা ক্লোজ ভেসেলে হিট করব, তখন আমি কি দেখব, ডিউরিং হিটিং কার্বন ডাই অক্সাইড এই পাত্রের মধ্যেই আটকে আছে, পাত্রের বাইরে যেতে পারছে না। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট করছো, সেটা ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এবং তারপরে আবার কি হচ্ছে, যেহেতু কার্বন ডাই অক্সাইডটা তোমার পাত্রের মধ্যেই থেকে যাচ্ছে, তাই খানিকটা সময় পর কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে আবার রিঅ্যাকশনটা ব্যাক করাচ্ছে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রিভার্সিবল রিয়াকশন অথবা উভমুখী বিক্রিয়া। দেখো আমি এখানে রিভার্সিবল অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করেছি, কারণ তুমি পাত্রটাকে বন্ধ অবস্থায় হিট করছো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড পাত্রের বাইরে যেতে পারছে না। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি পাত্রের বাইরে যেতে না পারে, ও কি করবে, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করবে, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে কি করবে, ওয়ান্স এগেইন ও কিন্তু ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক করবে। ওকে, তাহলে আমি কি দেখতে পেলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি খোলা পাত্রে হিট করি, সে মানে ওপেন ভেসেলে যদি আমি হিট করি, সেক্ষেত্রে আমার রিয়াকশনটা হয়ে যাচ্ছে একটা ইরিভার্সিবল রিয়াকশন বা একমুখী বিক্রিয়া। এবং সেই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি ক্লোজ ভেসেলে হিট করি, মানে বদ্ধ পাত্রে উত্তপ্ত করি, তখন আমাদের রিয়াকশনটা কিন্তু হয়ে যাচ্ছে একটা রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া। ওকে, তাহলে একটা জিনিস, এই দুটোর ক্ষেত্রে আমরা দুটো ডিফারেন্ট অবজারভেশন পাবো। কি কি অবজারভেশন পাবো একটু চিন্তা করো। এক্ষেত্রে তোমার ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট করছো, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে একটা সময় পরে তুমি কি দেখবে, যতটা তুমি ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলে সমস্ত ক্যালসিয়াম কার্বনেটটা শেষ হয়ে যাবে, কারণ ক্যালসিয়াম কার্বনেট তো কন্টিনিউয়াসলি ভাঙছে, দেখে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড। এবার যেহেতু এদিকে আর ব্যাক করার নেই, তাই এই রিয়াকশনটা এইদিকেই চলতে থাকছে। চলতে 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 একটা সময় দেখা যাবে যে যতটা তুমি ক্যালসিয়াম কার্বনেট কন্টেনারের মধ্যে বা পাত্রের মধ্যে নিয়েছিলে সেটা শেষ হয়ে গেছে, সবটাই ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হয়ে গেছে, মানে CaO তে কনভার্ট হয়ে গেছে। কিন্তু যখন তুমি পাত্রটা বন্ধ করে হিটিং করছো, অর্থাৎ ক্লোজ ভেসেলে যখন তুমি হিটিং করছো, তখন কিন্তু তুমি দেখবে যে তোমার ক্যালসিয়াম কার্বনেট কিন্তু শেষ হচ্ছে না। কেন শেষ হচ্ছে না? কারণ কিছুটা ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তোমার ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। ঠিক রিপিটেডলি আবার যখনই একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, প্রোডাক্টগুলো নিজেরা জুড়ে গিয়ে আবার ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক করছে। মানে দিস ইজ আ নন এন্ডিং প্রসেস, মানে ও একবার ফরওয়ার্ড যাচ্ছে আবার ব্যাকওয়ার্ড আসছে, আবার ফরওয়ার্ড যাচ্ছে আবার ব্যাকওয়ার্ড আসছে। ইন দিস ম্যানার আমরা কি দেখতে পাবো, যে রিয়াকশনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট শেষ হবে না। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারছি? এখান থেকে আমরা খুব সিম্পলি, খুব সহজেই একটা খুব ক্লিন কনক্লুশনে আসতে পারছি, দ্যাট ইজ যে কোনো একটা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্ট একটা কোনো একটা একমুখী বা ইরিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক একটা নির্দিষ্ট সময় পরে সম্পূর্ণ হয়ে যায় বা শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। ক্লিয়ার? কিন্তু রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট কিন্তু কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। ট্রেসেস অফ রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়কের একটা সামান্য পরিমাণ কিন্তু সবসময় রিয়াকশন মিডিয়ামে থেকেই যায়, কারণ বিক্রিয়া জাততে যেমন কনভার্ট হচ্ছে, বিক্রিয়া জাতও আবার বিক্রিয়কটাকে ব্যাক করিয়ে দিচ্ছে। তাই জন্য রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কখনো কিন্তু বিক্রিয়কের পরিমাণ বা অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্টটা শেষ হয়ে যায় না। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা ইরিভার্সিবল রিয়াকশন আর রিভার্সিবল রিয়াকশনের এক্সাম্পল বুঝলাম। ক্যালসিয়াম কার্বনেটকে কিভাবে ওপেন ভেসেলে হিট করলে সেটা একমুখী বা ইরিভার্সিবল রিয়াকশন হয়, আর ক্লোজ ভেসেলে হিট করলে কিভাবে সেটা উভমুখী বা রিভার্সিবল রিয়াকশন হয়, সেটা আমরা দেখে নিলাম। ক্লিয়ার? নেক্সট ক্লিন করছি। এবার আমি চলে আসবো
ল অফ মাস অ্যাকশন মানে ভরক্রিয়ার সূত্র। তো ভরক্রিয়ার সূত্রে আমি ভরক্রিয়ার সূত্রটা বলি, তারপরে আমি সাম্যাবস্থা বা হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম সেটা এক্সপ্লেন করব। তো দেখো সবার প্রথমে আমি চলে আসছি ল অফ মাস অ্যাকশন, অর্থাৎ ভরক্রিয়ার সূত্র। তাহলে এই যে আমাদের ল অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়ার সূত্র, এই ল অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়ার সূত্রটা কি অ্যাকচুয়ালি? তো তার আগে আমি একটা উভমুখী বিক্রিয়া বা একটা রিয়াকশন, জাস্ট একটা রিয়াকশন কনসিডার করছি। মনে করো A প্লাস বি, এখান থেকে হচ্ছে আমার C প্লাস ডি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার এই যে A প্লাস বি, এই A প্লাস বিটা আমার কি? রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক। আর এই যে আমার সি প্লাস ডি, এই সি প্লাস ডিটা আমার কি? প্রোডাক্ট বা বিক্রিয়াজাত, তাই তো? আচ্ছা, তার আগে আমি তোমাদের একটা প্রশ্ন বলবো যে রেট বা হার বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ রেট বা হার? রেট বা হার বলতে বেসিক্যালি আমরা বুঝি সময়ের সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন, মানে চেঞ্জ অফ a quantity with respect to time বা চেঞ্জ অফ সামথিং উইথ রেসপেক্ট টু টাইম, মানে সময়ের সাপেক্ষে বা টাইমের রেসপেক্টে যে কোনো কিছুর চেঞ্জকে আমরা কিন্তু বলি রেট। যেমন তোমরা পড়েছো ভেলোসিটি। ভেলোসিটি কাকে বলে? হোয়াট ইজ ভেলোসিটি? একটা ডেফিনাইট ডিরেকশনে, মানে একটা নির্দিষ্ট দিকে দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে এই যে মনে করো রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স at a particular direction is velocity। তাহলে এই যে মনে করো রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব পরিবর্তনের হার, তার মানেটা কি? একটা নির্দিষ্ট সময়ে ও কতটা দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ হার বলতে, রেট বলতে আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন। তো ঠিক সিমিলারলি আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রেও হার কথাটা ইউজ করতে পারি বা রেট কথাটা ব্যবহার করতে পারি, কারণ একটা বিক্রিয়া ফাস্ট হতে পারে, একটা বিক্রিয়া স্লো হতে পারে। তাহলে মনে করো কোনো বিক্রিয়া যদি ফাস্ট হয়, কোনো রিয়াকশন যদি ফাস্ট হয়, তাহলে সেই রিয়াকশনের রেট বেশি। আর কোনো রিয়াকশন যদি স্লো হয়, তাহলে সেই রিয়াকশনের রেট কম। কারণ রেট মানে হচ্ছে বেসিক্যালি সময়ের সাপেক্ষে বিক্রিয়াটা কতক্ষণ, মানে কতটা হচ্ছে। মনে করো ধরো দুটো রিয়াকশন আমি কনসিডার করছি, একটা রিয়াকশন 5 মিনিটে শেষ হয়ে গেল, আর আরেকটা রিয়াকশন শেষ হতে 10 মিনিট সময় লাগলো। তাহলে আমি যদি তোমাকে বলি যে কোন বিক্রিয়াটার হার বেশি, কোন বিক্রিয়াটার রেট বেশি, কোন বিক্রিয়াটার স্পিড বেশি, তখন তুমি কি বলবে? যে বিক্রিয়াটা 5 মিনিটে শেষ হয়ে গেছিল সেই বিক্রিয়াটার রেট বেশি। বিকজ রেট মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন, এবং বিক্রিয়ার হার বা রিয়াকশনের রেট বলতে আমরা কি বুঝবো? যে সময়ের সাপেক্ষে ওই বিক্রিয়া বা ওই রিয়াকশনটা কতটুকু হচ্ছে। যে রিয়াকশন যত ফাস্ট হয়ে যাবে সেই রিয়াকশনের রেট তত বেশি, যে রিয়াকশন যত স্লো হবে সেই রিয়াকশনের রেট তত কম, তাই তো? অর্থাৎ খুব পরিষ্কারভাবে আমি যে টার্মটা এখানে ইউজ করতে চলেছি, দ্যাট ইজ বিক্রিয়ার হার বা রেট অফ এ রিয়াকশন, সেটা মানে হচ্ছে খুব সিম্পলি বিক্রিয়াটার গতিবেগ বা বিক্রিয়াটার স্পিড, মানে বিক্রিয়াটা কতটা ফাস্ট হচ্ছে, কতটা স্লো হচ্ছে। ক্লিয়ার? তাহলে রেট অফ এ রিয়াকশন অথবা বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? রেট অফ এ রিয়াকশন অথবা বিক্রিয়ার হার বলতে আমরা বুঝি কোনো একটা বিক্রিয়ার গতিবেগ বা স্পিড। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের ভরক্রিয়ার সূত্র কি বলছে? ভরক্রিয়ার সূত্র বলছে নির্দিষ্ট উষ্ণতায় মানে অ্যাট এ ডেফিনাইট টেম্পারেচার, রেট of a chemical reaction is directly proportional to the active masses of the reactants present at that instant। মিন্স কোনো একটা বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? ওই বিক্রিয়ার হার ভরক্রিয়ার সূত্র অনুযায়ী নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা বিক্রিয়ার হার ওই মুহূর্তে যে বিক্রিয়কগুলো উপস্থিত আছে, অর্থাৎ এক্ষেত্রে এ আর বি, তাদের সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক।
Once again I repeat, at a definite temperature, rate of a chemical reaction is directly proportional to the product of the active masses of the reactants present at that instant. মানে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলির সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে ওয়ান্স এগেইন তোমরা একটা নতুন শব্দ শুনলে, দ্যাট ইজ সক্রিয় ভর অথবা অ্যাক্টিভ মাস। তাহলে এই যে মনে করো সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস বলতে আমরা কি বুঝি, এটা আমি আগে একটু ক্ল্যারিফাই করি, তারপরে আমি ল অফ মাস অ্যাকশনের ডিটেলসে যাচ্ছি। নাও হোয়াট ইজ অ্যাক্টিভ মাস? দেখো আমরা দুটো নতুন শব্দ একটু, মানে দুটো না একটা নতুন শব্দ শুনবো, বাকি দুটো তোমরা শুনেছো। একটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন, অথবা বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে গাঢ়ত্ব। গাঢ়ত্ব বলতে আমরা কি বুঝি? গাঢ়ত্ব বলতে বেসিক্যালি আমরা বুঝি যে একক আয়তনে উপস্থিত কোনো পদার্থের মোল সংখ্যা। কোনো একটা দ্রবণ, ধরো একটা দ্রবণ আমি কনসিডার করছি, ধরো আমি দুটো দ্রবণ কনসিডার করছি, দুটো গ্লাস, দুটো গ্লাসে আমার 300 ml জল আছে, 300 ml ওয়াটার দুটো গ্লাসে সেপারেটলি আছে। এই গ্লাসের মধ্যে আমি অ্যাড করলাম 5 টিস্পুন অফ সুগার, মানে 5 চামচ চিনি, আর এই গ্লাসের মধ্যে আমি অ্যাড করছি 10 টিস্পুন অফ সুগার, মানে 10 চামচ চিনি। তাহলে এই দুটো গ্লাসে যেহেতু আমার 300 ml ওয়াটার আছে, দুটো গ্লাসেই যেহেতু অ্যামাউন্ট অফ ওয়াটারটা আমার সেম, তাহলে এই গ্লাসের মধ্যে আমি কি করেছি 5 টিস্পুন অফ সুগার অ্যাড করেছি, আর এই গ্লাসে আমি 10 টিস্পুন অফ সুগার অ্যাড করেছি। তাহলে এই দুটো গ্লাসের মধ্যে ডেফিনেটলি এই গ্লাসের জলটা অনেক বেশি মিষ্টি হবে, কম্পারেটিভলি এর থেকে দ্বিগুণ মিষ্টি হবে এই গ্লাসের জল, কারণ এখানে 5 টিস্পুন অফ সুগার আছে আর এখানে 10 টিস্পুন আছে। সো আমরা বলতেই পারি খুব সিম্পলি যে কনসেন্ট্রেশন মানে হচ্ছে একটা ডেফিনাইট, মানে কোনো একটা সলিউশনের ডেফিনাইট ভলিউমে তুমি কতটা সলিউট বা কতটা দ্রাব অ্যাড করছো। এই যে মনে করো আমার মানে জল আর চিনির যে সলিউশনটা, সেখানে আমার সলিউশনের মানে তোমার জলের ভলিউমটা আমার ফিক্স ছিল, এটাতে আমি 5 টিস্পুন অ্যাড করেছিলাম, এটাতে আমি 10 টিস্পুন অ্যাড করেছিলাম। তাহলে যেহেতু এটাতে 10 টিস্পুন অ্যাড করেছি, তার মানে ডেফিনেটলি এটার ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব বা সলিউশনের কনসেন্ট্রেশনটা অনেক বেশি হচ্ছে, সলিউশনটা অনেক বেশি কনসেন্ট্রেটেড হচ্ছে। যেহেতু সলিউশনটা অনেক বেশি কনসেন্ট্রেটেড হচ্ছে, তার মানে আমি বলতে পারছি যে যদি আমার সলিউশনের ভলিউমটা ফিক্স থাকে, তাহলে অ্যামাউন্ট অফ সলিউট অ্যাডেড ডিফাইন্স দ্য কনসেন্ট্রেশন অফ দ্যাট সলিউশন। মানে যদি আমার দ্রবণের আয়তন নির্দিষ্ট থাকে, তাহলে সেই দ্রবণের মধ্যে তুমি কতটা দ্রাব বা কতটা সলিউট অ্যাড করছো, সেটাকেই আমরা বলবো হচ্ছে ওই দ্রবণের গাঢ়ত্ব। ঠিক আছে? এবং এই যে মনে করো দ্রবণের গাঢ়ত্ব, এই দ্রবণের গাঢ়ত্বটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট, মানে দ্রবণের পরিমাণ, যেটাকে আমি গ্রাম, কেজি, কিলোগ্রাম, তোমার মিলিগ্রাম, এই সমস্ত বিভিন্ন এককে অ্যাড করতে পারি। ঠিক সিমিলারলি আমি মোল সংখ্যা দিয়েও তো আমি পরিমাণটাকে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ মোল হচ্ছে ভরের একক। এবার দেখো, দ্যাট ইজ ওয়াই কনসেন্ট্রেশন মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন unit volume of a solution। তার মানে হচ্ছে দ্রবণের একক আয়তনে, দ্রবণের একক আয়তনে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা, অর্থাৎ দ্রবণের একক আয়তনে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা। মানে তুমি 1 লিটার দ্রবণে কতটা দ্রাব অ্যাড করেছো, 1 লিটার দ্রবণে তুমি কতটা সলিউট অ্যাড করেছো, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্যাট সলিউশন। অর্থাৎ গাঢ়ত্ব বলতে আমরা বুঝি কোনো একটা দ্রবণের একক আয়তনে আমরা কত মোল দ্রাব বা কত মোল সলিউট অ্যাড করেছি, সেটাকে আমরা বলি হচ্ছে কোনো দ্রবণের গাঢ়ত্ব। তাহলে আমরা কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু খুব সিম্পলি বলতে পারবো মোল সংখ্যা বাই আয়তন, তাই তো? এবার দেখো কিভাবে আমরা এটা বলতে পারি। দেখো আমি খুব সিম্পলি এই জায়গাটা আমি ক্লিন করছি। মনে করো আমি ভি লিটার দ্রবণ নিলাম,
মানে ভি লিটার সলিউশন নিলাম, তাতে আমি n মোল দ্রাব্য অ্যাড করলাম, তাতে আমি n মোল সলিউট অ্যাড করলাম। তাহলে ভি লিটার সলিউশনে আমার কত মোল সলিউট থাকছে? ভি লিটার সলিউশনে আমার থাকছে n মোল সলিউট। তাহলে আমার 1 লিটার সলিউশনে কত মোল সলিউট থাকবে? অবশ্যই থাকবে আমার n/v। তাহলে 1 লিটার সলিউশনে আমার কত মোল সলিউট থাকছে? n/v মোল। তাহলে আমি কি বলতে পারছি? তাহলে এই n, তাহলে আমার গাঢ়ত্ব কি হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি n/v, কারণ গাঢ়ত্ব মানেই তো হচ্ছে 1 লিটার দ্রবণে বা 1 লিটার সলিউশনে কত মোল দ্রাব্য আছে বা সলিউট আছে, তাই তো? তাহলে দেখো গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু, আমি খুব সিম্পলি বলতে পারছি, গৃহীত মোল সংখ্যা বাই আয়তন। মানে তোমার মোল সংখ্যা কত আছে সেইটা বাই আয়তন করলেই তুমি গাঢ়ত্ব বলতে পারো। তাহলে আমরা এই যে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর, এই যে সক্রিয় ভর কথাটা আমরা ইউজ করলাম, এই সক্রিয় ভরটা কিন্তু আমরা গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করতে পারি। কারণ তুমি যখন কোনো একটা দ্রবণ মাধ্যমে রিয়াকশন করছো, তখন দ্রবণটা যখন রিয়াকশনে পার্টিসিপেট করছে, তখন দ্রবণটা রিয়াকশনে পার্টিসিপেট করে কিছু না কিছু প্রোডাক্ট তৈরি করবে। তাই রিয়াকশন করার আগে আর রিয়াকশন করার পরে দ্রবণের গাঢ়ত্ব, অর্থাৎ দ্রবণে যে সলিউট পার্টিকেলস গুলো আছে তাদের পরিমাণ নিশ্চয়ই সেম থাকবে না। মানে রিয়াকশন যখন শুরু হচ্ছে তখন সলিউট পার্টিকেলসের যা পরিমাণ থাকবে বা যে সলিউট পার্টিকেলস ওর মধ্যে থাকবে, রিয়াকশনটা হয়ে যাওয়ার পর নতুন কিছু সলিউট পার্টিকেলস তৈরি হবে। ঠিক সিমিলারলি আগে যে সলিউট পার্টিকেলসগুলো ছিল তাদের পরিমাণ খানিকটা কমবে। অর্থাৎ খুব পরিষ্কারভাবে একটা সেন্টেন্সে যদি আমি বলতে চাই যে একটা কেমিক্যাল দ্রবণ মাধ্যমে একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার সময় ওর মধ্যে যে পদার্থ, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যেগুলো রয়েছে তাদের গাঢ়ত্বের পরিবর্তন ঘটবে। তাহলে তাদের গাঢ়ত্বের যদি পরিবর্তন ঘটে, তাহলে আমরা সেই গাঢ়ত্বের পরিবর্তন দিয়ে এক্সপ্লেন করতে পারবো যে রিয়াকশনটা কতটা হয়েছে বা কতটা হওয়া বাকি, তাই তো? তাহলে ভেরি সিম্পলি আমরা বলতে পারি যে অ্যাক্টিভ মাস, এই যে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস কথাটা আমরা বললাম, দ্রবণ মাধ্যমে কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভ মাসটাকে কিন্তু কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? ঠিক সিমিলারলি সমস্ত রিয়াকশন তোমার দ্রবণ মাধ্যমে নাও হতে পারে, কিছু কিছু রিয়াকশন তোমার গ্যাসীয় মাধ্যমে হতে পারে। এবার যে সমস্ত রিয়াকশনগুলো তোমার গ্যাসীয় মাধ্যমে হবে সেই সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে তুমি আবার এই গাঢ়ত্ব টার্মটা ইউজ নাও করতে পারো। কারণ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা টার্ম জাস্ট স্টেটস অফ ম্যাটারে শিখেছি, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। মনে করো কোনো একটা গ্যাস রিয়াকশনে পার্টিসিপেট করেনি, এখনো করবে। এবার রিয়াকশনে পার্টিসিপেট করার আগে ওর কিছু প্রেশার থাকবে। এবার ওই গ্যাসগুলো মনে করো 2-3টে গ্যাস ওর মধ্যে ছিল, ওদেরকে রিয়াকশন করানো হলো, করানোর পরে ওরা নতুন কিছু গ্যাস তৈরি করবে। এবার যে মুহূর্তে নতুন কিছু গ্যাস তৈরি হলো তখন ওদের পার্শিয়াল প্রেশার তো আর আগের মতন থাকবে না। ওয়ান সেকেন্ড আমি বলছি, মনে করো ধরো আমার এই দুটো গ্যাস ছিল, এই দুটো গ্যাসের প্রত্যেকের পার্শিয়াল প্রেশার ছিল 5-5, এটার ছিল 5 atm, এটার ছিল 5 atm, ওকে? বা আমি এরকম বলছি, এটার ছিল মনে করো 4.5 atm, এটার ছিল 4.5 atm। তাহলে দুটো গ্যাস মানে রিয়াকশন করার আগে দুটো গ্যাসের পার্শিয়াল প্রেশার আংশিক চাপ কত আমি বললাম, এটা হচ্ছে 4.5 atm, এটারও হচ্ছে 4.5 atm। এবার ওরা কি করলো, রিয়াকশন করে আবার একটা নতুন গ্যাস তৈরি করে ফেললো। তাহলে যে মুহূর্তে নতুন গ্যাস তৈরি করে ফেললো, এবার ওই পাত্রের মধ্যেই 3টে গ্যাস আছে। এবার পাত্রের মোট চাপ কত? আমার 9 atm। তাহলে আগে তো 4.5 করে দুজনের ছিল, এখন কি হয়ে গেল 3-3-3। এখন যেহেতু নতুন একটা গ্যাস চলে এসছে, ওই মোট চাপের মধ্যে ওরও তো খানিকটা অবদান থাকবে। অর্থাৎ এদের পার্শিয়াল প্রেশারগুলো 4.5 করে ছিল, এখন সেটা কত করে হয়ে গেছে? 3 করে, মানে এদের পার্শিয়াল প্রেশার কমে গেছে। আর এই যে নতুন গ্যাসটা যখন উৎপন্ন হয়নি তখন ওর পার্শিয়াল প্রেশার কত ছিল? 0। এখন যেহেতু এই গ্যাসটা উৎপন্ন হয়ে গেছে তাই ওর পার্শিয়াল প্রেশার তুমি কি দেখলে? 0 থেকে বেড়ে 3 atm তুমি পাচ্ছ। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে তুমি পার্শিয়াল প্রেশারের হ্রাস, মানে পার্শিয়াল প্রেশার কতটা কমছে বা পার্শিয়াল প্রেশার কতটা বাড়ছে সেটা দিয়েও তুমি একটা রিয়াকশনকে স্টাডি করতে পারো, রিয়াকশনের প্রোগ্রেসটাকে স্টাডি করতে পারো। তাহলে এই যে অ্যাক্টিভ মাস বলে যে টার্মটা বলা হয়েছে, ইন জেনারেল অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর যে শব্দটা ব্যবহার করা হয়েছে, রিয়াকশন মানে বিক্রিয়া বিশেষে বা রিয়াকশন টু রিয়াকশন আমরা কখনো এই অ্যাক্টিভ মাসটাকে কনসেন্ট্রেশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ গাঢ়ত্ব দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। আবার কখনো কখনো কিছু কিছু গ্যাসিয়াস রিয়াকশনের ক্ষেত্রে আমরা কিন্তু ওই রিয়াকশনের অ্যাক্টিভ মানে বিক্রিয়াজাত পদার্থের অ্যাক্টিভ মাসগুলোকে আমরা কিন্তু পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে এবার আমি ফিরে আসি ল অফ মাস অ্যাকশনে। দেখো এটা ক্লিন করছি।
তাহলে আমাদের ল অফ মাস অ্যাকশন কি বলছে? অ্যাট এ ডেফিনাইট টেম্পারেচার রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, মানে যদি আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, যদি আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, মানে এটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, মানে বিক্রিয়ার হার অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ। কি বলা হয়েছিল? যে বিক্রিয়ার গতিবেগগুলো বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলির অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টগুলোর অ্যাক্টিভ মাসের প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমার এক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট কোনগুলো? এক্ষেত্রে আমার রিঅ্যাক্ট্যান্ট কোনগুলো? এ আর বি, এবং এক্ষেত্রে অ্যাক্টিভ মাসটাকে আমি গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করব, মানে কনসেন্ট্রেশন। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন আমাদের আর ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি। এই যে মনে করো বক্সে মানে থার্ড ব্র্যাকেটে আমি এ আর বি লিখেছি, থার্ড ব্র্যাকেটে এ বা বক্সের ভেতরে এ লেখার মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ। মানে তোমার যখনই থার্ড ব্র্যাকেটে এ লেখা আছে, আমার কিন্তু তখন আর তোমাকে আলাদা করে বলে দিতে হচ্ছে না যে এটা কনসেন্ট্রেশন অফ এ প্রকাশ করছে। এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে থার্ড ব্র্যাকেট বা বক্সের মধ্যে যখনই কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট বা কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সকে লেখা থাকবে, তখন তোমাদের ধরে নিতে হবে যে ওইটা কিন্তু ওই কেমিক্যাল সাবস্টেন্সটার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন প্রকাশ করছে। তাহলে বলা হয়েছে ল অফ মাস অ্যাকশনে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর অ্যাক্টিভ মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে অ্যাক্টিভ মাসটাকে আমি এক্ষেত্রে কি দিয়ে প্রকাশ করেছি বললাম? গাঢ়ত্ব দিয়ে। তাহলে গাঢ়ত্বের গুণফলের সমানুপাতিক হয়ে গেল, এই যে প্রপোর্শনাল সমানুপাতিক চিহ্ন। তাহলে এবার যদি আমি এই প্রপোর্শনালিটি থেকে ইকুয়ালিটিতে আনতে চাই, তাহলে 1 সেকেন্ড আমাকে কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে, সেটাকে আমি নিয়ে চলে এলাম, সে মনে করো কে। এই কেটাকে আমরা বলি হচ্ছে ধ্রুবক, মানে কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটার একটা নাম আছে, রেট কনস্ট্যান্ট, তোমরা পরে পড়বে। যাই হোক, তাহলে এটা হয়ে গেল আমাদের ল অফ মাস অ্যাকশন। ওকে, অ্যাকর্ডিং টু দ্যাট যে কোনো একটা বিক্রিয়ার হার বা কোনো একটা বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়াটা চলাকালীন ওই মানে কোনো একটা বিক্রিয়ার গতিবেগ ওই বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তাদের গাঢ়ত্বের গুণফলের সঙ্গে সমানুপাতিক বা তাদের কনসেন্ট্রেশনের প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেখান থেকে আমরা এই ম্যাথামেটিক্যাল ফর্মটা পেলাম। ওকে, নেক্সট ক্লিন করছি। এইবারে মনে করো আমি একটা রিঅ্যাকশন লিখছি, সে মনে করো 2a প্লাস 3b। আচ্ছা, আমি এটাকে এরকম না করে a আচ্ছা না স্যার 2a প্লাস 3b, সেখান থেকে হচ্ছে 4c প্লাস 5d। সে মনে করো আমাদের এই রিঅ্যাকশনটা একটা ব্যালেন্স রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করা আছে, যেখানে 2 মোল a 3 মোল b এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, করে তৈরি করছে 4 মোল c 5 মোল d। ওকে, 2 মোল a 3 মোল b এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, করে তৈরি করছে 4 মোল c আর 5 মোল d, তাই তো? তাহলে এই যে মনে করো আমাদের 2a প্লাস 3b সেখান থেকে রিঅ্যাক্ট করে 4c প্লাস 5d, আমরা এই যে প্রোডাক্ট দুটো পেলাম, এক্ষেত্রে আমরা খুব সিম্পলি যেটা বলতে পারবো যে প্রথমত হচ্ছে এই রিঅ্যাকশনটা ব্যালেন্সড হয়ে আছে। এবার আমি এই পরের ব্যাপারে যাওয়ার আগে একটা কথা তোমাদের 1 সেকেন্ড একটু বলে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে একটা রিঅ্যাকশনকে আমরা ব্যালেন্স করি কেন, একটা রিঅ্যাকশনকে আমরা ব্যালেন্স করি কেন, কেন আমরা এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করেছি, ব্যালেন্স না করলে কি অসুবিধা হতো। এটা কিন্তু খুব ফান্ডামেন্টাল একটা বিষয়, খুব ফান্ডামেন্টাল একটা জায়গা, যে একটা রিঅ্যাকশনকে বেসিক্যালি আমরা ব্যালেন্স করি হচ্ছে ল অফ মাস অ্যাকশন, সরি ল অফ কনজারভেশন অফ মাস, মানে ভরের নিত্যতা সূত্র, যেটা তোমরা পড়েছো যে ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না,
the total mass before a reaction must be equal to the total mass after a reaction। মানে একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার আগের ভর অবশ্যই কিন্তু রাসায়নিক বিক্রিয়া হওয়ার পরে যে ভর থাকবে তার সঙ্গে ইকুয়াল হতে হবে। এবং এই বিষয়টাকে বা এই যে ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র মাথায় ঢুকিয়ে নাও, ভরের নিত্যতা সূত্রটাকে মেনটেন করার জন্য, ল অফ কনজারভেশন অফ মাসটাকে মানে ওবে করার জন্য কিন্তু আমরা কেমিক্যাল রিয়াকশনগুলোকে ব্যালেন্স করি। ওকে, তাহলে দেখো এটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এটা একটা রিভার্সিবল রিয়াকশন। এবং এই যে রিভার্সিবল রিয়াকশন, এই রিভার্সিবল রিয়াকশনের এই দিকটাকে আমি বলতে পারবো ফরওয়ার্ড রিয়াকশন অথবা সম্মুখ বিক্রিয়া। আর এই যে উল্টো দিকের রিয়াকশন এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো ব্যাকওয়ার্ড রিয়াকশন অথবা বিপরীতমুখী বিক্রিয়া। তাই তো, তাহলে যেহেতু এটা আমার একটা রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া, তাই এই রিয়াকশনটার ক্ষেত্রে আমরা একটা ফরওয়ার্ড রিয়াকশন পাচ্ছি আর একটা কি পাচ্ছি, ব্যাকওয়ার্ড রিয়াকশন পাচ্ছি। তাহলে এই যে মনে করো একটা ফরওয়ার্ড রিয়াকশন আর একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। এবার আমি চলে আসব ল অফ মাস অ্যাকশনে। ল অফ মাস অ্যাকশন কি বলছিল, ল অফ মাস অ্যাকশন বলছিল কোনো একটা বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো উপস্থিত তার গাঢ়ত্বের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাই তো, তাহলে মনে করো এই পার্টিকুলার রিয়াকশনটার ক্ষেত্রে যদি আমি ফরওয়ার্ড স্টেট বা সম্মুখ বিক্রিয়ার কথা চিন্তা করি, মানে এই যে ফরওয়ার্ড রিয়াকশনটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমি RF ইজ প্রপোর্শনাল টু কি বলতে পারবো, কনসেন্ট্রেশন অফ A ইনটু কনসেন্ট্রেশন অফ B। কারণ এই যে সম্মুখ বিক্রিয়াটা হচ্ছে, মানে এই যে রিয়াকশনটা আমার এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে কি এক্ষেত্রে এরা হচ্ছে বিক্রিয়ক মানে রিয়াক্ট্যান্ট আর এরা হচ্ছে প্রোডাক্ট মানে বিক্রিয়া জাত পদার্থ। তাই তো, ঠিক সিমিলারলি তাহলে আমি এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই যে যখনই তোমরা এই ল অফ মাস অ্যাকশনটা লিখছো, এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে, অর্থাৎ কোন একটা রিয়াকশন ব্যালেন্স করার ফলে যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলো কিন্তু এই ল অফ মাস অ্যাকশনে ওই গাঢ়ত্বের টার্মগুলোর পাওয়ারে চলে আসে। যেহেতু আমার 2A ছিল, তাহলে ল অফ মাস অ্যাকশন অনুযায়ী আমি এখানে লিখতে পারবো কনসেন্ট্রেশন অফ A হোল স্কোয়ার। আর এখানে যেহেতু 3B ছিল তাই আমি লিখতে পারবো কনসেন্ট্রেশন অফ B হোল কিউব। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি, F, এই F ফর ফরওয়ার্ড মানে সম্মুখ বিক্রিয়াটাকে বোঝাচ্ছি। তাহলে RF ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, KF ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার 2 কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার 3। তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমি এটা লিখতে পারলাম, খুব সিম্পলি বোঝা গেল। ওয়ান্স এগেইন এবার আমি কি করব, ব্যাকওয়ার্ড রিয়াকশনটার ক্ষেত্রে ল অফ মাস অ্যাকশনকে অ্যাপ্লাই করব। তাহলে যখন আমি এই রিয়াকশনটার এই বিপরীত দিকটার কথা চিন্তা করছি, মানে যখন আমি রিয়াকশনটার এই ব্যাকওয়ার্ড স্টেপটা চিন্তা করছি, মানে যখন রিয়াকশনটা এই দিক থেকে এই দিকে আসছে, তখন বিক্রিয়ক কোনগুলো, এইগুলো মানে রিয়াক্ট্যান্ট কোনগুলো, এইগুলো, আর প্রোডাক্ট কোনগুলো, এইগুলো। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমি কি বলতে পারি, RB ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার 4 কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার 5। ক্লিয়ার? ওয়ান্স এগেইন আমি বলে দিচ্ছি, দেখো যেহেতু আমি বিপরীত বিক্রিয়াটা চিন্তা করছি, মানে C প্লাস D থেকে A প্লাস B হওয়ার কথা চিন্তা করছি, তাই বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে C আর D হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক, আর A আর B হচ্ছে আমার প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে সেক্ষেত্রে আমার RB ইজ প্রপোর্শনাল টু কি হবে, এই বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের গুণফলের সঙ্গে সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবং এক্ষেত্রে এই যে আমার মানে কোএফিসিয়েন্টগুলো আছে সেই কোএফিসিয়েন্টগুলোকে কিন্তু আমি পাওয়ারে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমি এক্ষেত্রে RB ইজ ইকুয়াল টু কি বলতে পারি, RB ইজ ইকুয়াল টু বলতে পারি KB ইনটু কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার 4 কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার 5। বোঝা গেল? তাহলে এবার আমরা বলবো যে তাহলে সাম্যাবস্থা ব্যাপারটা কি। দেখো একটা যখন তুমি রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়ার কথা চিন্তা করছো, তখন রিয়াকশনটা ফরওয়ার্ডেও যাচ্ছে, রিয়াকশনটা ব্যাকওয়ার্ডেও আসছে। তাই তো, তাহলে মনে করো প্রথমে তোমার মিডিয়ামে কি ছিল, A আর B ছিল, মানে রিয়াকশন যখন শুরু হচ্ছে, একটু ইমাজিন করো যখন রিয়াকশন তোমার শুরু হচ্ছে তখন তোমার মিডিয়ামে কে আছে, শুধু A আর B। তাই তো, এবার A আর B তোমার রিয়াক্ট করা শুরু করলো, মানে রিয়াকশনটা তখন ফরওয়ার্ড যাচ্ছে, যেতে 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 খানিকটা সময় পরে কি হলো, একটা ডেফিনাইট অ্যামাউন্টে C আর D তৈরি করে ফেললো।
এবার যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে সিআরডি তৈরি করে ফেলেছে, যখন মিডিয়ামের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে সিআরডি তৈরি হয়ে গেছে, তখন এবার সিআরডি গুলো ব্যাক করা শুরু করবে। এবার কি হলো, সিআরডি ব্যাক করতে শুরু করলো, মানে এটা সাফিসিয়েন্ট টাইম পরে। তাহলে যখন যে মুহূর্তে তোমার সিআরডিটা ব্যাক করতে শুরু করলো, সে মুহূর্তে তোমার দুটো রিয়াকশন একই সঙ্গে চলছে, মানে এআরবি রিয়াক্ট করে সিআরডি তৈরি করছে, সিআরডি রিয়াক্ট করে এআরবি তৈরি করছে। এইভাবে রিয়াকশনটা চলতে চলতে এমন একটা সময় আসবে যখন এআরবি যতটা স্পিডে সিআরডি তৈরি করছে, সিআরডিও ঠিক ততটা স্পিডেই কিন্তু এআরবি তৈরি করছে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থায় আমরা কি দেখতে পাবো, রিয়াকশনটা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমরা দড়ি টানাটানি খেলার ক্ষেত্রে দেখি যে দুদিকে দুটো দল একটা রোপ তাকে টানছে। এবার যে মুহূর্তে দুদিকে অ্যাপ্লাইড ফোর্স বা দুদিক থেকে টানটা সমান, সে মুহূর্তে তুমি দেখবে দড়িটার কিন্তু কোনো নেট মুভমেন্ট নেই। কেন? কারণ বোথ সাইডে অ্যাপ্লাইড ফোর্সটা তোমার সমান। তার মানে কি কেউ কি টানাটানি করছে না, দুদিকে কিন্তু দুটো দলই দড়িটা টানছে, কিন্তু যেহেতু দুটো দলের ক্ষেত্রে টানটা সমান, তাই দড়িটার কোনো নেট মুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ না। ঠিক সিমিলারলি যে মুহূর্তে তুমি দেখতে পাবে যে এই যে ফরওয়ার্ড রিয়াকশনের গতিবেগ, মানে সম্মুখ বিক্রিয়াটা যতটা স্পিডে চলছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঠিক ততটা স্পিডেই চলতে শুরু করেছে, তখন তুমি কিন্তু তোমার দূর থেকে দেখে অ্যাপারেন্টলি মনে হবে রিয়াকশনটা দাঁড়িয়ে গেছে, রিয়াকশনটা থেমে গেছে, কিন্তু আদৌ কিন্তু রিয়াকশনটা থেমে যায়নি। সেই মুহূর্তে বা সেই অবস্থায় রিয়াকশনটার ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন একই স্পিডে চলছে। তাই জন্য দূর থেকে দেখে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে ওর কোনো মুভমেন্ট নেই। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। অর্থাৎ সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি, একটা উভমুখী বিক্রিয়া বা একটা রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে যে অবস্থায় ওই বিক্রিয়াটার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায়, অর্থাৎ যে অবস্থায় স্পিড অফ ফরওয়ার্ড রিয়াকশন এক্স্যাক্টলি ইকুয়ালস উইথ দ্য স্পিড অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, দ্যাট স্টেট ইজ কল্ড, বা সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। কি বললাম বোঝা গেল? ওয়ান্স এগেইন আই রিপিট, তাহলে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি, একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে অবস্থায় সেই উভমুখী বিক্রিয়াটার সম্মুখ বিক্রিয়ার হার অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার অর্থাৎ রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়াটার সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সাম্যাবস্থায় আমাদের কি সমান হয়ে যাচ্ছে, এই যে আর এফ আর আর বি, মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা সমান হয়ে যাচ্ছে সাম্যাবস্থায়, তাই তো? তাহলে দেয়ারফর আমি এই ওপরটা একটু ক্লিন করছি। দেয়ারফর অ্যাট ইকুইলিব্রিয়াম আমি কি বলতে পারি, আর এফ ইজ ইকুয়াল টু আর বি। তাহলে দেয়ারফর আমি এখানে কি বসাতে পারি, kf ইনটু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার 2 কনসেন্ট্রেশন অফ b টু দি পাওয়ার 3, জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি, ইজ ইকুয়াল টু kb ইনটু কনসেন্ট্রেশন অফ c টু দি পাওয়ার 4 কনসেন্ট্রেশন অফ d টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, kf বাই kb ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ c টু দি পাওয়ার 4 concentration of d to the power 5 concentration of a to the power 2 concentration of b to the power 3, এটা আমরা বলতে পারি। আমি নিচের জায়গাটুকু ক্লিন করে দিচ্ছি। তাহলে দেখো এই যে কে, আমি এখানে সম্মুখ বিক্রিয়া বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগটা মানে রেট অফ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে সমান করেছি, যেহেতু রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম আমি ধরে নিচ্ছি, মানে রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আসা মানেই তো আমার ফরওয়ার্ড রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে যাবে, সেটাকেই আমি এখানে দিয়েছি। তাহলে আমি সেখান থেকে এই জায়গাটা এলাম। এবার মনে করো এই যে আমার কেএফ মানে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটা আমি ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম, আর কেবি মানে হচ্ছে ওয়ান্স এগেইন আরেকটা সমানুপাতিক ধ্রুবক, যেটা আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম। তাহলে দেখো এটাও একটা কনস্ট্যান্ট,
এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে দুটো কনস্ট্যান্ট অর্থাৎ দুটো কনস্ট্যান্ট টার্মের রেশিও অনুপাত একটা নতুন কনস্ট্যান্ট হবে। তো সেই কনস্ট্যান্টটাকে আমি ক্যাপিটাল কে দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু তাহলে আমি কি লিখতে পারছি, সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 3। এই যে কে, এই কে ইজ ইকুয়াল টু আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই কেটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অথবা সাম্য ধ্রুবক, অথবা সাম্য ধ্রুবক। ক্লিয়ার? তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক বলতে আমরা কি বুঝলাম, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের গুণফল বাই রিঅ্যাক্ট্যান্ট অথবা বিক্রিয়ক পদার্থের, মানে ওই যে রিঅ্যাকশনটা আমরা লিখেছিলাম a প্লাস বি থেকে সি প্লাস ডি, তোমরা চিন্তা করে দেখো। এবং সেক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট গুলো ছিল সেগুলো কিন্তু ওদের পাওয়ারে চলে গেছে, তাই তো? তাহলে আমরা সাম্যাবস্থাটা বুঝতে পারলাম। ওয়ান্স এগেইন আমরা সাম্যাবস্থাটাকে এবার একটা গ্রাফ দিয়ে বুঝবো। দেখো তোমাদের কাছে বিষয়টা আরো ট্রান্সপারেন্ট হবে। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করব সলভ করার। দেখো মনে করো আমি একটা রিঅ্যাকশন কনসিডার করছি, ঠিক সিমিলারলি a প্লাস বি থেকে হচ্ছে আমার সি প্লাস ডি। আমি এখানে একটা গ্রাফ প্লট করছি। এই গ্রাফে এই দিকে আমি রাখছি হচ্ছে টাইম, আর এই দিকে আমি রাখছি হচ্ছে কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্ব। এইটা হলো আমার অরিজিন। তাহলে মনে করো, ধরো যখন আমার রিঅ্যাকশনটা শুরু হচ্ছে, যখন আমার রিঅ্যাকশনটা শুরু হচ্ছে তখন সি আর ডি এর কনসেন্ট্রেশন কত? 0। অর্থাৎ রিঅ্যাকশনের স্টার্টিং এ সি প্লাস ডি এর কনসেন্ট্রেশন আমার কি 0, কারণ তখন তো প্রোডাক্ট সি প্লাস ডি তৈরি হয়নি, কারণ রিঅ্যাকশন তো এখনো শুরুই হয়নি। ওকে, এবং এ প্লাস বি এর একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকবে। তো মনে করো, ধরে নাও আমি এ প্লাস বি এর কনসেন্ট্রেশনটাকে এইটা ধরছি। এবার যত সময় যাবে এ প্লাস বি রিঅ্যাক্ট করা শুরু করবে, তার মানে কি এ প্লাস বি এর গাঢ়ত্ব ধীরে 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 কমতে থাকবে। এবং সি প্লাস ডি যেহেতু উৎপন্ন হচ্ছে, তাই সি প্লাস ডি এর গাঢ়ত্ব ধীরে 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 বাড়তে থাকবে, তাই তো? তাহলে তোমরা দেখো এই জায়গায় এ প্লাস বি আর সি প্লাস ডি এর গাঢ়ত্বের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এইটা। আবার খানিকটা সময় গেছে, দেখো ডিফারেন্স বেড়েছে, আবার খানিকটা সময় গেছে 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 ডিফারেন্স বেড়েছে। তারপরে দেখো ডিফারেন্স কিন্তু আর বাড়েনি, মানে এ প্লাস বি এর গাঢ়ত্ব আর সি প্লাস ডি এর গাঢ়ত্বের ডিফারেন্সটা কিন্তু এই রিজিয়নটায় আর কিন্তু বাড়েনি, কারণ দুটো লাইন প্রায় সমান্তরাল ভাবে চলছে। তার মানে এই জায়গার পরে, মানে এই বিন্দুর পরে কি আর রিঅ্যাকশন হচ্ছে না? অবশ্যই কিন্তু রিঅ্যাকশন হচ্ছে। এই বিন্দুর পরে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। অ্যাকচুয়ালি এটা একটা উভমুখী বিক্রিয়া, এবং এই পার্টিকুলার বিন্দুর পরে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় চলে এসেছে। দুজনেরই গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে, কিন্তু সমান পরিমাণে হচ্ছে, যে কারণে তুমি গ্রাফের কোনো চেঞ্জ বুঝতে পারছো না। কিন্তু এই জায়গায় তো আমার এ প্লাস বি এর গাঢ়ত্বটা সর্বোচ্চ ছিল আর সি আর ডি এর গাঢ়ত্ব সর্বনিম্ন। তাই যত সময় গেছে এ প্লাস বি এর গাঢ়ত্ব কমতে থেকেছে আর সি প্লাস ডি এর গাঢ়ত্ব বাড়তে থেকেছে। এবার এ প্লাস বি এর গাঢ়ত্ব কমতে কমতে বা সি প্লাস ডি এর গাঢ়ত্ব বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট জায়গায় চলে এসেছে, যখন যে বিন্দুর পর থেকে ওদের যে গাঢ়ত্বের ফার্দার পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা সমান গতিবেগে হয়েছে বা সমান হারে হয়েছে। তাই জন্য ওই জায়গার পর থেকে কিন্তু ওদের গাঢ়ত্বের পরিবর্তনটা গ্রাফে আর ভিজিবল হচ্ছে না। তখন আমাদের বাইরে থেকে দেখে মনে হতে পারে যে রিঅ্যাকশনটা থেমে গেছে, কিন্তু আদৌ কিন্তু রিঅ্যাকশন থেমে যায়নি। রিঅ্যাকশনটা কিন্তু সমান গতিবেগে চলেছে, অর্থাৎ ইকুয়াল রেটে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা চলেছে। কারণ এই বিন্দুর পর থেকে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকেই আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা, অথবা এই অবস্থাটাকেই আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম। যখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা সমান হয়ে গেছে এবং দুজনের গাঢ়ত্ব মানে দুজনের রেসপেক্টে রিঅ্যাকশনের প্রোগ্রেস সেটা আমাদের কনস্ট্যান্ট দেখতে লাগছে।
কি বললাম বোঝা গেল? অর্থাৎ ভেরি সিম্পলি কোনো একটা রিয়াকশনের সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? কোনো একটা রিয়াকশনের সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলতে আমরা বেসিক্যালি বুঝি যে সেই রিয়াকশনটা মানে যে নির্দিষ্ট সময় বা যে নির্দিষ্ট অবস্থায় সেই উভমুখী বিক্রিয়াটার বা সেই রিভার্সিবল রিয়াকশনটার ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সমান হয়, সেই ডেফিনাইট অবস্থাটাকে বা সেই নির্দিষ্ট অবস্থাটাকে আমরা কোনো একটা পার্টিকুলার বিক্রিয়ার কিন্তু সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলি। কি বললাম বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে ইকুইলিব্রিয়াম কাকে বলে? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে উভমুখী বিক্রিয়ার, কোনো একটা উভমুখী বিক্রিয়ার বা কোনো একটা রিভার্সিবল রিয়াকশন যে নির্দিষ্ট অবস্থায় সেই রিয়াকশনটার ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সমান হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। অর্থাৎ বিষয়টা একটা ব্যালেন্সিংয়ে আসে, তাই তো? তাহলে এবার আমরা যে বিষয়টা একটু দেখব সেটা হচ্ছে যে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম আর হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, মানে সমসত্ব সাম্যাবস্থা আর অসমসত্ব সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি। দেখো, homogeneous and heterogeneous মানে হচ্ছে সমসত্ব এবং অসমসত্ব। ওকে, তো দেখো সমসত্ব আর অসমসত্ব ইকুইলিব্রিয়াম বলতে বেসিক্যালি আমরা কি বুঝি। মনে করো আমি দুটো রিয়াকশন কনসিডার করছি। একটা রিয়াকশন আমি কনসিডার করলাম এটা CaCO3 ব্র্যাকেটে S, প্রোডাক্ট হচ্ছে CaO ব্র্যাকেটে S প্লাস CO2 ব্র্যাকেটে G। এই যে মনে করো আমি ব্র্যাকেটে S আর G লিখলাম, S ফর সলিড মানে কঠিন আর G ফর হচ্ছে গ্যাস। তাহলে এই যে পার্টিকুলার রিয়াকশনটা আমরা দেখছি, এই পার্টিকুলার রিয়াকশনে আমি কি দেখছি? বিক্রিয়কটা হচ্ছে কঠিন পদার্থ মানে সলিড, আর প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে সলিড একটা হচ্ছে গ্যাস। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের যে ভৌত অবস্থা বা যে ফিজিক্যাল স্টেট সেটা কিন্তু সমান নেই। সাম অফ মানে রিঅ্যাক্ট্যান্ট is solid whereas one of the product is solid and other one is gaseous। তাহলে যেহেতু আমাদের এক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থাটা সমান নয়, তাই জন্য এদেরকে আমরা বলতে পারবো হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বা অসমসত্ব সাম্যাবস্থা। এই রিঅ্যাকশনটা যদি একটা সাম্যাবস্থায় আসে, এই রিঅ্যাকশনটা যদি একটা ইকুইলিব্রিয়ামে আসে, তাহলে এই ইকুইলিব্রিয়ামটাকে আমরা বলতে পারবো অসমসত্ব সাম্যাবস্থা বা হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। কি বললাম বোঝা গেল? ওয়ান্স अगेन আমরা আরেকটা एग्जांपल দেখব। মনে করো ধরো এই एग्जांपलটা N2 ব্র্যাকেটে G প্লাস 3H2 ব্র্যাকেটে G, সেখান থেকে আমরা পাচ্ছি হলো 2NH3 ব্র্যাকেটে G। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখো রিঅ্যাকট্যান্ট গুলো হচ্ছে প্রত্যেকে গ্যাস whereas প্রোডাক্টটাও গ্যাস। তার মানে এই ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট প্রত্যেকেই কিন্তু সমান মানে ফিজিক্যাল স্টেটে আছে, প্রত্যেকে কিন্তু একই ফিজিক্যাল স্টেটে আছে। যেহেতু এক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ প্রত্যেকের ফিজিক্যাল স্টেট এক, তাই জন্য আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি বা এই ধরনের বিক্রিয়াকে বলতে পারি হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। বা এই ধরনের বিক্রিয়া যখন ইকুইলিব্রিয়ামে আসবে বা যখন সাম্যাবস্থা অ্যাটেন্ড করবে, তখন সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলতে পারি হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম অথবা সমসত্ব সাম্যাবস্থা। ক্লিয়ার? তাহলে আশা করি সাম্যাবস্থা কি বা ইকুইলিব্রিয়াম বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমার আজকের ক্লাস এই অবধি থাকবে। সামনের ক্লাসে আমরা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম নিয়ে আরো এগোবো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অবধি তুমি আজকে জাস্ট গেছো, মানে কে ক্যাপিটাল কে, সেই কে নিয়ে যাবতীয় বিষয়, তাদের যাবতীয় ডেরিভেশনস, তাদের কিছু রিলেশনশিপ ডেভেলপমেন্ট আছে। এই জায়গাটুকু যতটা আমি আজকে পড়ালাম এটা পুরোপুরি থিওরিটিক্যাল কনসেপ্ট, তোমাদের একটু থিওরিটিক্যালি বিষয়গুলো পড়ে দেখে নিতে হবে। এখান থেকে প্রশ্ন যেমন আসে ক্যালসিয়াম কার্বনেটকে খোলা পাত্রে বদ্ধ পাত্রে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো, ভর ক্রিয়ার সূত্র লেখো, গাণিতিক সমীকরণ মানে ল অফ মাস অ্যাকশন তার ম্যাথামেটিক্যাল ফর্ম। তারপরে হচ্ছে তোমার ওই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট
তুমি যে ভরক্রিয়া সূত্র থেকে ডেভেলপ করলে, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনকে ইকুয়াল করে তুমি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অবধি গেলে, সেই এক্সপ্রেশনের ডেরিভেশনটাও কিন্তু আমাদের এখানে আসে। ওকে, তাহলে আজকের ক্লাসে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এইটুকুই থাকছে। পরের ক্লাসে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বিভিন্ন ক্লাসিফিকেশনস নিয়ে আসবো। কেপি কেসি টার্মসগুলো খুব ভালো, খুব সহজ ক্যালকুলেশন, মানে খুব সহজ ডেরিভেশনস। ততক্ষণ অবধি তোমরা এইটুকু পড়ো। আর আরেকটা কথা আমার, সেটা হচ্ছে যে রেডক্সের অক্সিডেশন নাম্বারে স্টিল দু একজনের প্রবলেম আছে, আমি তাদেরকে পার্সোনালি ভিডিও পাঠাবো, কারণ এটা যেহেতু অন্য একটা চ্যাপ্টার, এখানে আমার রেডক্সের ভিডিও পাঠানো পসিবল হলো না, এখানে রেডক্সের কোনো প্রবলেম দেখানো পসিবল হলো না, আমি পার্সোনালি তাদেরকে রেডক্সের প্রবলেমগুলো দেখিয়ে দেবো। ওকে, এই জায়গাটা তোমরা ভালো করে পড়বে, পুরোটা খাতায় নোট ডাউন করবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি ক্লিয়ার করবো। ক্লিয়ার? থ্যাংক ইউ।